আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। সোহা মিউট করো। সরি মিস। আচ্ছা, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিস? এই তো আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন ক্লাসে ছিলে না, তাই না? না মিস, ছিলাম তো। কই ছিলে? জি মিস ছিলাম, আপনি যে বিক্রিয়াটা ও করাচ্ছিলেন আমি আচ্ছা ছিলাম আচ্ছা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সোহা ছিল না, গতদিন সোহা ছিল না। সোহার কি যেন প্রবলেম হয়েছিল বলছিলে না, কে যেন অসুস্থ না মারা গিয়েছে বলছিলে। আচ্ছা। নো মিস, ওই জন্য না, ওই দিন মিস আমার ওয়াইফাই ছিল না, যেদিন ইয়ে করিনি। আর ওই দিন অ্যাসাইনমেন্ট দিতে পারিনি, আমার আপু আম্মু ভ্যাকসিন নেওয়াতে মিস অসুস্থ ও হয়ে আচ্ছা গেছিল আচ্ছা তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইদানিং কি ক্লাস করার সংখ্যা কমে যাচ্ছে, তাই না? স্টুডেন্টরা কি প্রেজেন্ট সব ক্লাসে এরকম কম কম হচ্ছে আগের চেয়ে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। ওয়ারিসা বলো তো একটু। আগে তো অনেক একসাথে ক্লাস শুরু করলে অনেকেই জয়েন করতো, এখন কতক্ষণ চলে যায় মিস তা মানে এখন কি? সবাই রাত জেগে জেগে অ্যাসাইনমেন্ট গুলো করে, তো ঘুম ভাঙে না, তাই ক্লাসটাও। আচ্ছা আচ্ছা, অ্যাসাইনমেন্টের ইয়েতে আছে সবাই না এখন? জি জি মিস। মিস। আসলে অনেক চাপ হয়ে যাচ্ছে প্রতি আমি তো সপ্তাহে। আজকে 2 ঘন্টা ঘুমাচ্ছি মাত্র। এই যে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে আগের দিনগুলোতে একটু রিল্যাক্সে থাকো, শেষের দিকে এসে মিস একদম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেষের দিকে এসে একদম তাড়াহুড়া শুরু হয়ে যায়, আগে রিল্যাক্সে না থেকে শুরু থেকেই একটু একটু করে পড়বে, তাহলে দেখবে যে আর এত কষ্ট হবে না। এটা অবশ্য বলে লাভ নেই, কারণ এরকমই বেশিরভাগ ক্ষেত্রে হয়, মনে হয় তো সময় অনেক আছে, করে ফেলবো করে ফেলবো, পরে আর আর কি হয় না, যাই হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস সালাম। প্র্যাকটিক্যাল গুলো করতে হয়। হ্যাঁ, প্র্যাকটিক্যাল গুলো করতে হয়। আবার তো তোমাদের তো প্র্যাকটিক্যাল খাতা আপাতত জমা নিব না, যারা পরীক্ষার্থী, ওয়ালাইকুম সালাম, পরীক্ষার্থী তাদের খাতা আবার জমা নিতে হবে, ওগুলো চেক করতে হবে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিএইচ। এটা জানা খুবই জরুরি। বইয়ে কিছু জিনিস দেওয়া রয়েছে, বইয়ের বাহিরেও কিছু জিনিস একটু জানতে হবে। যেমন পিএইচ থেকে অনেক সময় ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে সলভ করার জন্য, যে কোনো অ্যাসিড পিএইচ আসতে পারে, পিওএইচ আসতে পারে। সেখান থেকে আমরা একটা বের করতে পারলে আরেকটা করতে পারবো, কারণ আমরা সবাই যারা পড়েছি অলরেডি পিএইচ সম্পর্কে, আমি বলেছিলাম যে তোমরা বইয়ের কয়েকটা পেজ একটু পড়বে, সেখানে তোমরা দেখেছো যে পিএইচ এবং পিওএইচ এই দুইটার যোগফল একসাথে হচ্ছে 14। তো ওইটা যেহেতু আমাদের জানা, আমরা যদি যে কোনো একটা মান বের করতে পারি তাহলে আরেকটাও বের করতে পারবো। সূত্র দিয়ে আমরা এগুলো বের করতে পারি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। মিস একটা কোশ্চেন ছিল। বলো। মিস ক্ষারক মানে আলকেমি, এটা আলকেমি শব্দটা তার মানে কি মিস? ক্ষার কি ফার্স্ট সৌদি আরবে বা আরবীয় দেশে কি উৎপত্তি? অ্যালকেমি জি মিস। ওই দেশের ওই ওই
ওই উপমহাদেশের মানে অধিবাসীদেরকেই আর কি অ্যালকেমি বলা হয়। সেই সময় ওইরকম ভাবে ডিনোট করা হয়েছে। ওইটা সম্পর্কে আসলে ডিটেলস পরবর্তীতে আর কিছু জানা যায়নি আর কি। বইয়ে যতটুকু লেখা আছে অতটুকু সম্পর্কেই জানা হয়েছে। এরপরে আর ওইটা তো আসলে তখনকার কথাগুলো তো রেকর্ড করা বা আসসালামু সেগুলো আলাইকুম। সংরক্ষণ করে রাখার মতো তো ওরকমই ছিল না। এজন্য ওই তথ্যগুলো খুবই অল্প পরিমাণে এসেছে। তো ওখানে যেহেতু শুধুমাত্র ওই আলকেমি বলতে সাধারণত ওই উপমহাদেশের আরব মধ্যসাগরের যেটা আছে ওনাদেরকেই সাধারণত আলকেমি বলা হয়। ঠিক আছে, জি মিস। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে পিএইচ। তোমরা অলরেডি অনেকেই হয়তো বাসায় পড়েছো পিএইচ কি। বইয়ের সংজ্ঞাটা দেয়া আছে, তারপর একটু সাজিয়ে লিখতে হবে। সেটা হচ্ছে পিএইচ কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। এটা খুব ভালো করে মনে রাখবে, কারণ এটা যে কোনো ভাইভায় বলো, কেমিস্ট্রি রিলেটেড যে কোনো জায়গায় যদি তুমি যাও তোমাকে এই প্রশ্নটা ধরতেই পারে। কারণ এটা যেমন আমাদের বই পুস্তকে রয়েছে তেমন আমাদের দৈনন্দিন লাইফের সাথে অনেকটা জড়িত। কারণ মোটামুটি সবকিছুরই একটা পিএইচ রেঞ্জ থাকে, যে রেঞ্জে আমরা ওই জিনিসটাকে ভালোভাবে গ্রহণ করব নাকি খারাপভাবে গ্রহণ করব। যেমন কোনটা অ্যাসিডিক, কোনটা বেসিক, কোনটা নিউট্রাল, এই সব জিনিসগুলো জানার জন্য আমাদেরকে পিএইচ জানাটা খুব জরুরি। তাহলে পিএইচ লেখাটা অনেকেই ভুল করো, এটা লেখাটা একটু খেয়াল করে করতে হবে। সেটা হচ্ছে পিটা ছোট হাতের। আমরা যখন ছোটবেলায় দাগ টানা ঘরে লিখেছি তখন ছোট হাতের পিটা কোন কোন ঘরে লিখতে হয় বলো তো? মিস মাঝখানে আর নিচের ঘরে। মাঝখানে আর নিচের ঘর। আর বড় হাতের এইচ বা যে কোনো সংখ্যা বড় হাতের যেগুলো হয়, যে কোনো নয় সরি, বড় হাতের এইচটা লিখলে আমরা কোন কোন ঘর মিলিয়ে লিখি? ফার্স্টটা এবং প্রথম সেকেন্ডটা। দুইটা ফার্স্ট ঘরে। এবং সেকেন্ড। এই কাজটাই তোমরা করবে। সেটা হচ্ছে পিটা ছোট হাতে, যার কারণে আমরা সেকেন্ড এবং থার্ড ঘর মিলিয়ে লিখবো। আর এইচটা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড ঘর, নট পাওয়ার। অনেকেই কি করে পাওয়ার দিয়ে লিখে। আমরা যে কোনো জিনিস যেমন পাওয়ার আকারে লিখে সেম ভাবে সেভাবে লিখে যে পিটা বড় হাতের দেয় এর উপরে এরকম করে পাওয়ার দেয়। এটা কিন্তু পিএইচ নয়। এই বিষয়টা প্রথমেই আমি ক্লিয়ার করে নিলাম। আমরা যেটা জানবো সেটা একদম সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ভাবে জানবো, যেটা সেটার মধ্যে যেন আমাদের কোনো ভুল না থাকে। আমি কি বললাম তাহলে? পি এর এইচটা কিন্তু পাওয়ার নয়। পি এর এইচটা শুধুমাত্র বড় হাতের অক্ষর হতে গেলে যতটুকু উপরে রাখতে হবে ঠিক ততটুকুই থাকবে, এর বেশি নয়। এবার এপিএইচ কাকে বলে বইয়ের সংজ্ঞাটা দেওয়া আছে, তারপরে আমি সংজ্ঞাটা লিখবো, কারণ বইয়ে পুরো জলীয় দ্রবণের দেওয়া রয়েছে। সবসময় জলীয় দ্রবণ তো হতে হয়, কারণ যে কোনো কিছুকে আয়ন আকারে বিশ্লেষিত করতে গেলে আমাদের অবশ্যই পানির সাথে মেশানো হয়। কিন্তু সংজ্ঞা হিসেবে যখন আমরা লিখবো তখন লিখবো যে কোনো দ্রবণের, মিস বলো মিস এখানে পিএইচ তো এইচ হচ্ছে হাইড্রোজেন আয়ন, তাহলে মিস পিটা কি? পিটা বোঝাচ্ছে যে এটার হচ্ছে একটা রেঞ্জ, হ্যাঁ, নট পাওয়ার বাট রেঞ্জ, যে এই হাইড্রোজেন আয়নের রেঞ্জটা কতটুকু থাকবে। ওইভাবে পির ফুল মিনিং দেওয়া নেই, ঠিক আছে? ফুল মিনিংটা দেওয়া নেই, শুধুমাত্র বলা আছে যে পিএইচটা হচ্ছে একটা রেঞ্জ, যেটা দেখে আমরা বুঝবো যে ওই জিনিসটা অ্যাসিডিক নাকি ক্ষারীয় নাকি নিউট্রাল, এটার পরিমাণটা বের করা। এখানে পিএইচ এর যেমন অন্যান্য ইলাবোরেশন আমরা জেনেছি, এরকম কোনো ইলাবোরেশন এখানে নেই। মিস, বলো মিস বলো দ্রবণে কত মোল হাইড্রোজেন আয়ন আছে সেটা কি পি দ্বারা বোঝায়? মানে কত হাইড্রোজেন আয়নের কত কত মোল হাইড্রোজেন কত মোল আছে? বলতে কি ওইটা পরবর্তীতে ওই যে মোলারিটি থেকে আমরা হচ্ছে পিএইচটা বের করতে পারি। আমাদের যেমন সংজ্ঞা জানার পরে আমরা যে সূত্রটা জানবো যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ
থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে কনসেন্ট্রেশন বোঝায়, সেই কনসেন্ট্রেশনটা হবে কার? হাইড্রোজেন আয়নের। এন্ড অ্যাসিড যারা প্রত্যেকেরই হাইড্রোজেন আয়ন থাকবেই, কারণ অ্যাসিড হতে গেলে অবশ্যই হাইড্রোজেন আয়ন থাকতে হবে। তো ওই হাইড্রোজেন আয়নের পরিমাণ কতটুকু দেওয়া থাকবে, ওইটা তো মোলে দেওয়া থাকে। একদিক থেকে তোমার কথা ঠিক আছে, মোলে দেওয়া থাকবে। সেই মোলের পরিমাণটাকে পরবর্তীতে সূত্রে বসিয়ে আমরা একটা নির্দিষ্ট মান পাবো। সেই মানটা হবে কতর মধ্যে? 0 থেকে 14 মধ্যে। 0 থেকে 14 মধ্যে। এখন 14 হতে গেলে, 14 হলে কি হবে, বা 7 থেকে কম হলে কি হবে, 7 থেকে বেশি হলে কি হবে, আর 7 হলে কি হবে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটু জেনে নিই, তারপরে আমরা প্রশ্নগুলো করি, তাহলে সুবিধা হবে, তাহলে মানে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, প্রশ্নগুলো আমরা একটু পরে করি, একটু বুঝিয়ে নিয়ে তারপরে। পুরো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে, কথার মধ্যে কিন্তু তোমার সূত্রটা রয়ে গেছে। কেউ একজন আনমিউট করে আছো, প্লিজ একটু মিউট করো, শব্দ আসতেছে। এবার আমি তাহলে বললাম কি যে পিএইচ হচ্ছে পুরো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, যে অ্যাসিড দেয়া থাকবে সেই অ্যাসিডটার হাইড্রোজেন আয়নটাকে আগে ভেঙে বের করে নিতে হবে। অর্থাৎ বিক্রিয়াটাকে বিয়োজিত করলে কি কি আয়ন তৈরি হয়, বা একটা আয়নের সাথে একটা যৌগমূলক থাকতে পারে, কি যৌগমূলক তৈরি হচ্ছে সেগুলো আগে বের করে নিতে হবে। আর প্রশ্নে তোমার উল্লেখ থাকবে যে ওই আয়নের ঘনমাত্রা কত, সেই ঘনমাত্রাটা বসিয়ে তুমি ক্যালকুলেশন করে বের করবে যে ওই দ্রবণের বা যে যৌগটা ব্যবহার করে আমরা ওই আয়নটা পেলাম সেই আয়নের ঘনমাত্রা কত, অর্থাৎ পিএইচটা কত। হ্যাঁ বলো, তুলনা বলো। মিস আমাদের যে লগারিদমের কনসেপ্টটা ক্লিয়ার করলে একটু ভালো হয়, আমরা এটা এখন শিখিনি। আচ্ছা, লগারিদম বলতে বোঝাচ্ছে আমরা যে ক্যালকুলেটরের লগটা ব্যবহার করি বিভিন্ন ক্যালকুলেশনে, সেই লগটা কিন্তু হতে হবে হচ্ছে ঋণাত্মক লগ। তুমি এমনিতেই কোনো কিছু যদি লগ করতে চাও, তোমরা 4.1 জেনারেল ম্যাথের 4.1, 4.2, 4.3 এগুলো করেছো? নো No, মিস। miss, আমি করিনি। ও আচ্ছা, Miss, এই জন্য তোমাদের লগের বিষয়টা একদম ক্লিয়ার না। মিস লগটা দিয়ে কি হয়? লগটা কি দিয়ে নির্ণয় করি? লগটা দিয়ে আমরা মান বের করব। যেমন ধরো এখানে শুধু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ধরো একটা অঙ্কে দেওয়া থাকলো, এখন সেই অঙ্ক থেকে তুমি যে মানটা বের করবে, লগ বলতে বোঝাচ্ছে যে এখানে একটা সায়েন্টিফিক একটা কনসেপ্ট লগটা, যে কোনো, যেমন আমরা কস শিখেছি, সাইন শিখেছি, সেক শিখেছি ত্রিকোণমিতিতে, ওরকমই কিছু হচ্ছে সাইন। এগুলো লগ বলো, লন হয়, আবার লগ থেকে লনে কনভার্ট করতে গেলে 2.303 দিয়ে আবার ভাগ করতে হয়। এগুলো আস্তে আস্তে ব্যাপক আকারে তোমাদের আছে, যখন তোমরা 4.1, 4.23 ওগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো জেনারেল ম্যাথে সলভ করবে, তখন লগের বিষয়টা আরো ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি তোমরা এখানে জেনে নাও যে লগ যেমন আমরা সূত্র ব্যবহার করি, তেমনি তোমরা এটা তো করেছো, 9.12 করেছো জেনারেল ম্যাথে। জি মিস করেছি। আচ্ছা, সেখানে তোমরা যেমন জেনেছো না যে সাইনের কাজ একরকম, কজের কাজ একরকম, তার কিছু মান আছে, এরকম লগেরও নির্দিষ্ট একটা মান আছে। তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থেকে থাকে, তুমি ক্যালকুলেটরে লগ চাপো, সমান দাও, দেখো তো কি আসে। লগ কিছু একটা দিতে হবে, সামথিং একটা দিবে। লগ ধরো 1 দাও বা 2 দাও বা 3 দাও, দিয়ে সমান দিয়ে দেখো যে নির্দিষ্ট একটা মান আসবে। অর্থাৎ এই লগের ক্যালকুলেটরে একটা মান সেট করা থাকে, যে মানের সাপেক্ষে আমরা পরবর্তীতে এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করে সেখান থেকে আমরা পিএইচ রেঞ্জটা বের করতে পারি। আমরা আগেই বলেছি যে পিএইচ রেঞ্জ 0 থেকে 14 পর্যন্ত হয়। এখন এই 0 থেকে 14 হওয়ার পরে আমরা আরো একটা সিদ্ধান্তে আসতে পারবো যে সেটা কি হবে, অ্যাসিডিক নাকি ক্ষারীয় নাকি অম্লিক, হচ্ছে যে নিউট্রাল হবে। সেটা নির্ভর করবে পিএইচ এর কিছু নির্দিষ্ট মান আছে। পিএইচ এর মান যদি 7 থেকে কম হয় তাহলে সেটা অম্লীয় হয়, পিএইচ এর মান যদি 7 থেকে বেশি হয় তাহলে ক্ষারীয় হয়, আর পিএইচ এর মান যদি শুধু 7 হয়, একদম 7 এর উপরেও নয় নিচেও নয়, জাস্ট 7, তখন সেটাকে আমরা
নিউট্রাল বলে থাকি। এটা দেখে আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারি যে ওই দ্রবণে যে যৌগটা ব্যবহার করলাম সেই যৌগের প্রকৃতি কি। আমরা সাধারণত প্রকৃতিটা নির্ণয় করতে পিএইচ ব্যবহার করে থাকি। মিস বলো। মিস এই পিএইচ এর মান ঋণাত্মক আসতে পারে না? ঋণাত্মক আসতে ওই যে এখানে একটা ঋণাত্মক চিহ্ন কিন্তু আছে, এই জন্য তোমাদের মান ঋণাত্মক আসবে না। তুমি প্লাসে মাইনাসের সূত্র কি বলে বলো? মিস Plus মাইনাস minus। আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস আসে। এখানে Plus। যদি কোনো কিছুর মান যদি মাইনাস এসেও যায় ঋণাত্মক লগারিদমের কারণে সেই মানটা প্লাস হয়ে যাবে। যেহেতু 0 থেকে 14 এর মধ্যে থাকতে হবে, 0 নিচে না গেলে তো আর নেগেটিভ আসতে পারবে না, তাই না? অতএব এখানে নেগেটিভ আসার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে পিএইচ তো আমরা সম্পর্কে জানলাম, পিএইচ কি দ্বারা প্রকাশ করা হয় সেটা আমরা জানলাম, পিএইচ সমান সমান আমরা কি লিখতে পারি সেটা জানলাম। এবার যে কথাগুলো আমি এর আগে বললাম যে পিএইচ এর মান কত কি হলে এটা পরীক্ষায় প্রশ্ন আসে অথবা এমসিকিউতে আসে, আমরা কি লিখবো যে পিএইচ এর মান যদি 7 থেকে কম হয় তাহলে সেটা হবে অম্লীয়। পিএইচ এর মান যদি 7 থেকে বেশি হয় তাহলে সেটা হবে ক্ষারীয়। আর পিএইচ এর মান যদি 7 এর সমান হয় সেটা হবে নিরপেক্ষ। এই তথ্যটা তোমাদেরকে জানতে হবে, কারণ পরীক্ষায় যেগুলো সলভ করতে হবে ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি এখান থেকে আসে কখনো, তাহলে তোমাদেরকে বলা হবে যে ওই যৌগের পিএইচ নির্ণয় করার পরে তোমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে যে যৌগের প্রকৃতি কেমন হবে, সেটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে, এটা তোমাদের বের করতে হতে পারে। যতটুকু পড়ালাম এখান থেকে কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, আমি এরপরে কিছু অঙ্ক করাবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো যে কিভাবে তোমরা এই পিএইচ এর মান বের করে প্রকৃতিটা বলতে পারবে। মিস এখানে পিএইচ তো তাহলে পি বলতে কি কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে বোঝাচ্ছে? হ্যাঁ, রেঞ্জ বলতে? হ্যাঁ, রেঞ্জ বলতে ওইটাই বোঝাচ্ছে যে হাইড্রোজেন আয়ন তো অবশ্যই থাকতে হবে যেহেতু আমরা অ্যাসিডের ক্ষেত্রে বের করতেছি। আরেকটা কিন্তু আছে পিওএইচ, যেটা আমরা বেজের ক্ষেত্রে বের করবো, এটা আমি পরে আসব, কারণ আগে অ্যাসিডটা ক্লিয়ার হওয়া দরকার। মেইনলি পিএইচটা অ্যাসিডের ক্ষেত্রে বের করা হয়। এটা বের করার অর্থ হচ্ছে ওই যৌগে যে হাইড্রোজেন আয়ন আছে সেই আয়নের ঘনমাত্রা তোমাকে উদ্দীপকে হোক বা যে প্রশ্নটা দেওয়া থাকবে সেই প্রশ্নে দেয়া থাকবে, কারণ তুমি তো আর এটা মুখস্থ করে রাখো নাই যে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত বা সালফিউরিক অ্যাসিডের কত, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কত, এগুলো তার নির্দিষ্ট মান ওইভাবে আমাদের কোথাও দেয়া নেই বা মুখস্থ করা নেই, এটার মান তোমাকে প্রশ্নে দেয়া থাকবে। সেখান থেকে তুমি পিএইচ এ ওই মানটা বসিয়ে সূত্রে যে মাইনাস লগ যে থার্ড ব্র্যাকেট বা কনসেন্ট্রেশন আমরা যেটা বলি আর কি, ওখানে বসালে তুমি একটা নির্দিষ্ট মান পাবে। তখন তুমি বলবে যে এই মান কোন রেঞ্জের মধ্যে পড়ে। প্রথমে তোমাকে জানতে হবে পিএইচ কি, পিএইচ এর সূত্রটা, দেন তোমাকে এই 3টা জিনিস জানতে হবে যে পিএইচ থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি। বলো সোহা। মিস এটা পিএইচ এর কি নির্দিষ্ট কোনো একক আছে নাকি পিএইচ পিএইচ এর কোনো একক নেই, পিএইচ এর কোনো একক নেই, যে মানটা বের হবে শুধু সেটাই অ্যান্সার, ওখানে কোনো একক হবে না। আমরা যেমন ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বিভিন্ন একক ব্যবহার করি, পিএইচ এর কোনো নির্দিষ্ট একক নেই, জাস্ট মানটা। আর মিস এই পিএইচটা কি কি কাজে মানে লাগে আমরা হ্যাঁ, এটা সেটা নির্ণয় সেটা করব? সেটা আমরা পরে আসবো। আমাদের কিন্তু পিএইচ পিওএইচ পিএইচ সম্পর্কিত কাজগুলো শেষ করার পরে আমাদের বইয়ে কিন্তু পিএইচ কি কি কাজে লাগে, পিএইচ এর গুরুত্বটা কোথায়, এগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ পরে আসবো, ঠিক আছে? ওকে মিস পিএইচ এখানে লগের মান ঋণাত্মক কেন? ওই যে এটা সূত্র, তোমরা যে কোনো একটা সূত্র করতে গেলে যেমন a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কেন তুমি এর কোনো উত্তর পাবে যে কেন? জি মিস ওটাকে স্কোয়ার করলে পাওয়া যায় মিস। হ্যাঁ, স্কোয়ার করলে পাওয়া যায়, কিন্তু কেন ওইটা কেন করব,
তাই না? এটা করার কারণটা কি? কারণটা হচ্ছে যেন আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে সহজ হয়। সেম হচ্ছে পিএইচটা কম আমরা এই সময় জন্য করার জানবো, জন্য। হ্যাঁ, কম সময় করার জন্য। সেম ভাবে পিএইচটা আমরা পুরো দ্রবণের হাইড্রোজেন আয়নের শুধুমাত্র ঘনমাত্রা দেয়া আছে, সেখান থেকে আমরা তার ওই ঘনমাত্রা দেখে বুঝতে পারবো না যে সেটা অম্লীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ। আমরা যেন ঘনমাত্রাটাকে একটা নির্দিষ্ট ক্যালকুলেশন করে একটা মানে আসতে পারি, যে মানটা দেখে আমরা বুঝতে পারি যে ওইটার প্রকৃতিটা কেমন হবে। মেনলি কোনো কিছুর প্রকৃতি জানার জন্য আমাদের পিএইচটা দরকার। ঠিক আছে? জি মিস। আচ্ছা, এবার আমরা পিএইচ এর একটা ক্যালকুলেশন করতে চেয়েছিলাম, কিন্তু সেটা না করে আমি ডিরেক্ট পিওএইচটা করে তারপরে পিএইচ এ যাচ্ছি, কারণ দুইটা একসাথে করলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে। পিওএইচ, এটা থেকে তোমার কি মনে হচ্ছে যে এটা কি হতে পারে বলো তো? মিস ক্ষার। হাইড্রোক্সাইড। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে পিওএইচ এর সংজ্ঞা যদি পরীক্ষা আসে আমরা কিভাবে লিখবো? কোনো দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলে। তাহলে পিওএইচ সমান সমান আমরা কি লিখতে পারি? মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে দুইটা জিনিস এখান থেকে আমাদের ক্লিয়ার হলো, পিএইচ কাকে বলে, পিওএইচ কাকে বলে, এবং পিএইচ কে কি সূত্র দ্বারা প্রকাশ করব, পিওএইচ কে কি সূত্র দ্বারা প্রকাশ করব। আরেকটা সূত্র এখান থেকে তোমাদের জানতে হবে, পিএইচ প্লাস পিওএইচ সমান সমান হচ্ছে 14। এখন যে কোনো একটা মান যদি তোমার দেয়া থাকে, তুমি আরেকটা মান বের করে নিতে পারবে না? জি মিস। প্রত্যেকেই কিন্তু আমরা এটা পারবো, কারণ যে কোনো একটা মান যদি আমাদের পিএইচ বা পিওএইচ এর যে কোনো একটা মান দেওয়া থাকলে আমরা আরেকটা মান 14 এর ওই পাশে বিয়োগ করে দিলে আমরা সেই মানটা পেয়ে যাব। আমরা ওই যে বললাম যে পিএইচ এর রেঞ্জ হবে 0 থেকে 14 পর্যন্ত, এই জন্য পিএইচ এবং পিওএইচ এর যোগফলকে 14 বলে। সেখান থেকে আমরা পরবর্তীতে ক্যালকুলেশন করে বের করে নিতে পারি যে সেখানে কি বের করতে চাই। পিএইচ যদি বের করতে চাই তাহলে 14 মাইনাস পিওএইচ, যদি পিওএইচ বের করতে চাই তাহলে 14 মাইনাস পিএইচ, যে কোনো ভাবে আমরা সূত্রটাকে বসাতে পারি। এবার আমি একটা ম্যাথ করাবো, ম্যাথটা একটু ভালো করে মনোযোগ দিয়ে করবে এবং ক্যালকুলেটর পাশে রাখবে। 0.005 মোলার, এটা অবশ্যই মোলার দেখে তোমরা বুঝতে পারছো এটা কোনো যৌগের ক্ষেত্রে কোনো আয়নের কনসেন্ট্রেশন। তাহলে এত মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? প্রথমে কি করতে হবে বলো তো, একটু কারো আইডিয়া আছে যে কি করতে হবে প্রথমে আমাকে? কিছু আইডিয়া আছে কি কি করতে হতে পারে আমাকে? আমরা তো সূত্রে বসাবো, তার আগে কিন্তু আমাদের কিসের ঘনমাত্রা দেওয়া আছে, এখানে বলা আছে শুধুমাত্র যে 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের। এখন সালফিউরিক অ্যাসিডকে আগে ভেঙে, হ্যাঁ সালফিউরিক অ্যাসিডকে আগে ভেঙে নিতে হবে আমার, যে সেখান থেকে কি কি তৈরি হয়। আমরা প্রত্যেকে জানি এখানে H+ তৈরি হবে আর তৈরি হবে সালফেট যৌগমূলক আয়ন। এখন এখানে হাইড্রোজেন কয়টা আর এখানে কয়টা? মিস এখানে দুইটা আছে আর এই জন্য এখানেও 2 দিতে হবে। এই জিনিসটাই ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, এটার বিশদ ব্যবহার তোমরা ইন্টারমিডিয়েটে জানবে, এসএসসি লেভেলে এই আলোচনাগুলো ডিটেলস নেই। শুধুমাত্র পিএইচ কি, পিএইচ এর রেঞ্জ কত হতে পারে, পিএইচ এর গুরুত্ব, পিএইচ এর কিছু পরিমাপন পদ্ধতি রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু তোমাদের এখানে আলোচনা আছে। কিন্তু কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন এরকম পিএইচ বের করতে দিতে পারে, যার কারণে আমি তোমাদেরকে এটা করাচ্ছি। এবং পরবর্তীতে ইন্টারমিডিয়েটে উঠে যেন এই জিনিসটা দেখলে তোমরা একটু বুঝতে পারো যে এটার ধারণা আমরা 9-10 কিছুটা পেয়ে এসেছি, তখন তোমাদের ওইটা বুঝতে সুবিধা হবে, যার কারণে আমি একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম 2টা হাইড্রোজেন আয়ন পাওয়া গেল, বাট হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি হতো তাহলে কয়টা হাইড্রোজেন আয়ন হতো?
একটাই হতো একটাই। একটাই হতো, তখন কিন্তু আর আমার পুরো কাজ করতে হতো না। বাট এখানে যেহেতু 2 আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই H প্লাস আয়ন সমান সমান আমাদের কি করতে হবে, 2 গুণন এই যে মানটা দেওয়া রয়েছে 0.005। এই কাজটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা করতে ভুলে যায়। সবাই মনে করে কি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তো ওখানে বলেই দেওয়া আছে। ওখানে কিন্তু তোমাকে এটা বলে নাই যে একটা H প্লাসের জন্য 0.005। এত ভেঙ্গে কিন্তু কোনো প্রশ্ন করা থাকবে না, তোমাকে এই বাকিটুকু বুঝে নিতে হবে। কত হয় বলো? 0.01। 0.01 মোলার। এবার আমরা বের করব পিএইচ। তাহলে পিএইচ সমান সমান কি জানি, মাইনাস লগ এইচ প্লাস। তাহলে মাইনাস লগ মানটা বসিয়ে বলো কত হয়, 0.01। ক্যালকুলেটর চাপো, উপরে যে মাইনাসটা দেওয়া থাকে সেটা দেওয়া বেটার, যদিও নিচের মাইনাস আর উপরের মাইনাসের একই কাজ। নিচে যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো একসাথে দেওয়া থাকে, আর উপরের দিকে যে ছোট ছোট ক্যালকুলেটরের বাটন গুলো থাকে সেখানে দেখো ব্র্যাকেট দিয়ে একটা মাইনাস আছে। ইনভার্স তোমরা যখন দাও তখন ওই মাইনাসটা ব্যবহার করো না, ক্যালকুলেটরে যখন ইনভার্স তোলো। জি মিস। আচ্ছা তাহলে করো, মাইনাস দাও দিয়ে লগ দাও, 2 দিয়ে আসে। অবশ্যই ব্র্যাকেট মিস 2 কত, আসে। 2 আসে। মিস এবার আমাকে বলো তো এই যোগের প্রকৃতি কি হবে? অম্লীয়। অম্লীয় মিস হবে। অম্লীয়। অম্লীয়। এই সিদ্ধান্ত তোমাদের লিখতে হবে। তাহলে এই ম্যাথটা থাকলে এইভাবে সলভ করার পরে লাস্টে তোমাদের বলে দিতে হবে যে এই দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়, কেননা আমরা জানি পিএইচ এর মান 7 এর কম হলে সেই দ্রবটা অম্লীয় হয়। কারো কোনো প্রশ্ন? মিস তাহলে এরকম যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম পরীক্ষায় আসে, পারবে সবাই? জি মিস। আচ্ছা, আশা করি সবাই পারবে। আমি আরেকটা ম্যাথ দিচ্ছি, তোমরা নিজেরাই করে আমাকে অ্যান্সারটা বলবে। (0.025 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? ক্যালকুলেটর চাপলেই পেয়ে যাবা। মিস এখানে অ্যাসিটিক অ্যাসিডকে ভাঙাবো কিভাবে? অ্যাসিটিক অ্যাসিডকে ভাঙলে কি কি পাওয়া যায়? শুধুমাত্র লাস্টের এইচ প্লাসটা, এইচটা থাকবে না, আর এখানে অ্যাসিটেট আয়ন হবে, CH3C ডাবল ও মাইনাস হবে, ইনভার্স হবে, যেহেতু একটা হাইড্রোজেন আয়ন ওখান থেকে সরে গেল, আর এইচ প্লাস হবে। CH3C ডাবল এইচ কে, এটাকে যদি আমরা ভাঙি অ্যাসিডেট আয়ন পাবো, CH3C ডাবল ও মাইনাস, প্লাস হচ্ছে এইচ প্লাস। যে কোনো যৌগকে আমরা ভাঙলে এরকম দুইটা আয়ন আকারে পেয়ে যাবো। এখন এটার তো আর আমার কাজ নেই, জাস্ট তোমাকে বিক্রিয়াটা অবশ্যই দেখাতে হবে যে ভেঙে গেলে কি হয়, বিয়োজিত হলে এই হাইড্রোজেন আয়নটাকে অবশ্যই আলাদা করে আমাকে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু আর তোমার গুণ ভাগ করার কোনো বিষয় নেই, কারণ এখানে একটা H প্লাস আছে। যদি দুইটা বা তিনটা, সালফিউরিক অ্যাসিডটাই ব্যতিক্রম, কারণ এছাড়া যেগুলো আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো, নাইট্রিক অ্যাসিড বলো, এই অ্যাসিটিক অ্যাসিড বলো, প্রত্যেকেরই একটা করে H প্লাস আয়ন রিলিজ করে, যার কারণে এটার এগুলো সুবিধা আছে। বাট সালফিউরিক অ্যাসিডে শুধুমাত্র 2 দিয়ে গুণ করে নিতে হয়, কারণ ওখানে হাইড্রোজেন আয়ন 2টা থাকে। কত আসে বলো? মিস অ্যানসার আসে 1.6। 1.6। 1.6। তাহলে এটাও তো তোমরা বুঝতেই পারছো যে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। অম্লীয়। তাহলে এটা এরকম গেল, এটা সহজ গুলো। আরেকটা দেখাবো, একটু এর চেয়ে একটু ডিপে যাব, যদিও এটা সহজ বাট একটু ডিপে যেতে হবে। আমি লিখতেছি, তোমরা একটু দেখো, নিজেরা পারলে তো আর আমাকে করে দিতে হবে না। এটা হচ্ছে কি বলতো? বোরন অক্সাইড। বোরন অক্সাইড। অক্সাইড কেন হাইড্রোক্সাইড। বলতে, হাইড্রোক্সাইড বলতে হবে। হ্যাঁ, হাইড্রোক্সাইড। এর জলীয় দ্রবণ
এত তাড়াতাড়ি 30 মিনিট চলে গেল। দ্রবণের ঘনমাত্রা 0.015 মোল পার লিটার। মোল পার লিটার কার একক বলো তো? আর মোল পার লিটারকে আরেকটা কি বলে? তোমরা জানো মোল পার লিটারকে আরেকটা একক কি বলে? মোল পার লিটার আর মোলার একই, ঠিক আছে? কখনো কখনো কনফিউজড করার জন্য এভাবে দেওয়া থাকবে, মোল পার লিটার আর মোলারিটি একই জিনিস। এখন করো দেখি, তোমরা করতে পারবে? এই অঙ্কটা করতে পারবে? ট্রাই করি। আচ্ছা, ট্রাই করো। প্রথমে বোরন হাইড্রোক্সাইডকে ভাঙবো। ভাঙলে কি কি পাওয়া যাচ্ছে ভালো করে ক্যালকুলেশনটা কিন্তু ভালো করে করবে, যে ভাঙার ক্ষেত্রে হাইড্রোক্সিল আয়ন কয়টা হচ্ছে এটা কিন্তু ভালো করে খেয়াল করবে। মিস 2টা হাইড্রোক্সাইড আয়ন পাওয়া যায়। হ্যাঁ, 2টা হাইড্রোক্সাইড। তাহলে 2 দিয়ে কিন্তু এটাকে গুণ করে নিতে হবে। প্রথমে বিক্রিয়াটা দেখাও কি কি তৈরি হয়। বোরন কি হবে বলো তো? উপরে পাওয়ার কত হবে, কত হবে, আয়ন কয়টা হবে বোরনের? আর আয়ন সরি হচ্ছে যে কত প্লাস হবে? মিস 2+। হ্যাঁ, কেন বলো তো? মিস এখানে যোজনী হচ্ছে অল্টার করা আছে তাই। আরেকটা বিষয় কি আছে বলতো? লাস্টের কক্ষপথে ইলেকট্রন ছেড়ে দেওয়ার একটা বিষয় আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে করো। তারপরে তাহলে 2 দিয়ে গুণ করে নাও, নিলে কত মোলার আসে। তারপরে কি করতে হবে? প্রথমে কিন্তু পিওএইচ বের করতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে তোমরা সূত্র বসিয়ে পিএইচটা বের করবে। যারা পারতেছো তাদের তো ওকে, যারা পারবে না তাদের জন্য আমি একটু করে দিই, তাহলে আবার তারা না পেরে থেকে যাবে। কিন্তু এগুলো নিজেদের পারতে হবে। তাহলে B2+ হবে আর 2টা হাইড্রোক্সিল আয়ন হবে। মিস আমার আনসার বের হয়ে 1.5। মিস কত? 1.5 এটা 1.5 হচ্ছে 1.5, এটা হলো কিন্তু পিওএইচ। তোমাকে কিন্তু বের করতে বলেছে পিএইচ। এবার পিএইচ বের করো। 14 থেকে মাইনাস করতে হ্যাঁ, 14 থেকে মাইনাস করলে হয়ে যাবে। মিস 13.5 13.5 একটু আরেকটু। সরি মিস সরি 12.47। হ্যাঁ, 12.47 বা 12.5 যদি আমরা বলি তাও হবে। তাহলে এরকম যে কোনো ধরনের ম্যাথ পরীক্ষায় আসলেও আসতে পারে। কম আসে পরীক্ষায় ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো, কারণ তোমাদের প্রবলেম নিয়ে ওরকম ইয়ে নেই। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পিএইচ এর ব্যবহার, পিএইচ এর পরিমাপন পদ্ধতি, এই জিনিসগুলো বেশি দেওয়া আছে, তো এই জন্য তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব কম আসে। হয়তো স্কুলের পরীক্ষায় আমরা 2-1টা দিয়ে দিতে পারি যে কিভাবে তোমরা পিএইচটা ক্যালকুলেশন করবে। তাহলে এটাকে আর করে দিতে হবে। যারা করেছো তারা তো ওকে, অন্যরা বলো করে দিতে হবে। মিস ওদের জন্য করে দিলে মিস ভালো একটু হয়। করে দিলে ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আমি করে দিচ্ছি। তাহলে তাহলে এখান থেকে আমরা এটা পেলাম। সুতরাং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা আমরা বের করলে কি হবে? 2 গুণন আমাদের যে মানটা আছে 0.015 কত হয় বলো তো একটু? 0.03। 0.03 0.03 মোলার। এবার আমরা কি করব? পিওএইচ বের করব। হ্যাঁ, ক্ষারীয় পরিমাণটা বের করব। তাহলে সুতরাং সূত্র দিয়েও লিখতে পারো, আমরা জানি পিওএইচ সমান সমান, তাহলে মাইনাস লগ ওএইচ, তাহলে মাইনাস লগ 0.03 কত হয় বলো তো? 1 পয়েন্ট কত? 1.5। শুধু 5? আরেকটা ঘর বলো। 5.2। 5.2। আচ্ছা, এত বের হলো। সেখান থেকে আমরা কি করব? এবার পিএইচটা বের করব। আমরা আরেকটা কি সূত্র জানি, যে পিএইচ প্লাস পিওএইচ সমান সমান 14।
সুতরাং পিএইচ সমান 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 মাইনাস 1.52 কত হয় 12.47। 47। আচ্ছা, তাহলে এই যোগের প্রকৃতি কি? ক্ষারীয়। ক্ষারীয়। এখান থেকে তোমরা এই ক্যালকুলেশনটা করে ফেলবে, যে পরবর্তীতে হয়তো বলতে পারে যে কিভাবে এটা ক্ষারীয় না অম্লীয়, এই প্রশ্ন করা থাকতে পারে। এবার আমরা পিএইচ স্কেল কিন্তু অলরেডি জেনে নিয়েছি। দেখো তোমাদের বইয়ে সুন্দর করে কালার গুলো আইডেন্টিফাই ওইভাবে করে দেওয়া আছে যে কোন পরিমাণে কি কি ধরনের কালার প্রদর্শন করতে পারে। সাধারণত বেশি অম্লীয় হলে সেগুলো লালের দিকে যায়। হ্যাঁ বলো। এমসিকিউতে কি আসতে পারে কোন বর্ণ কোন হবে? এর থেকে তো বর্ণটাও খুব কম আসে, খুব কম আসে। এখানে মেইনলি যে প্রশ্নটা হয়, মানে আসে না বললেই চলে, কারণ তুমি সালে কোশ্চেন গুলো একটু দেখো বা বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো দেখো, বর্ণটা খুব কম আসে। এখানে প্রশ্নই হচ্ছে পিএইচটা কি, সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, তার হচ্ছে যে সূত্রটা কি লেখা হয়, আর মেইনলি হচ্ছে পিএইচ এর মান কত হলে কি হয়, এটাই হচ্ছে মেইন প্রশ্ন। হয়তো একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন এত, তাহলে পিএইচ কত, এরকম একটা কিছু থাকলো, বা পিএইচ 7 হলে কি হবে, পিএইচ 7-এর চেয়ে বেশি হলে কি হবে, এগুলো প্রশ্ন বেশি আসে, বর্ণটা তেমন আসে না। এবার এই পিএইচ পরিমাপের কিছু পদ্ধতি দেখো তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, বিভিন্ন পদ্ধতি থাকতে পারে। কিছু নির্দেশক আছে, ইউনিভার্সাল নির্দেশক, সেগুলো শুধুমাত্র কোনো যৌগভেদে আলাদা নয়, এগুলো একদম ফিক্সড করে দেওয়া, বিজ্ঞানীরা ওইভাবে পরীক্ষা নিরীক্ষা করে কিছু দিয়েছেন, যে এরকম কয়েক ফোঁটা দিলেই হয়তো কালারটা চেঞ্জ হয়ে যায়, যেটাকে আমরা ইন্ডিকেটর বলে থাকি। মিথাইল অরেঞ্জ, ফেনপথিলিন, মিথাইল রেড, এগুলো যখন তোমরা এই যে টাইট্রেশন করা শিখবা, তখন ওখানে তোমাদের এই জিনিসগুলো করা হবে। কারণ যে কোনো যোগের কালার চেঞ্জ দেখাটাই হচ্ছে টাইট্রেশনের মূল বিন্দুতে আসার একটা মূল উদ্দেশ্য। এখন তুমি যদি কালারটাই চেঞ্জ করা না দেখতে পাও, সাপোজ ধরো তুমি একটা কিছু ব্যবহার করছো, সেটা হচ্ছে পানির মতো দেখতে কালার, সাধারণত অ্যাসিড যেগুলো ব্যবহার করা হয় সেগুলো পানির মতোই দেখতে হয় অনেকটা। আর ওর মধ্যে ধরো তুমি টাইট্রেশন করে কিছু একটা অ্যাড করতেছো, হয়তো ওইটা হচ্ছে একটু ফেড হলো বা একটু লাইট হলো, এরকম হলে তোমার হয়তো কালারটা চেঞ্জ নাও বুঝতে পারো। যার কারণে ওই ইন্ডিকেটরের নির্দিষ্ট একটা কালার থাকে, যেমন মিথাইল রেড সেটা লাল ধরনের হয়, মিথাইল অরেঞ্জ সেটা অরেঞ্জ কালারের হয়। ওগুলো দিলে অরেঞ্জ থেকে হয়তো বেগুনি হয়ে যাবে, বা রেড থেকে হয়তো বেগুনি হয়ে যাবে। এই যে কালারটা চেঞ্জ তুমি যেন সহজেই বুঝতে পারো, এই জন্য কিছু নির্দেশক ব্যবহার করা হয়। এছাড়া পিএইচ পেপার দিয়ে সাধারণত কিছু পরিমাপ করা হয়। পিএইচ মিটার আছে, যেটাতে তোমরা কোনো কিছু দিলে সাথে সাথে লেখা উঠবে, যেমন ডায়াবেটিস পরিমাপ করতে গেলে কোনো রক্তে একটু 1 ফোঁটা দিয়ে দিলে ওখানে লেখা উঠে যে রক্তের গ্লুকোজের পরিমাণ এত, এরকম পিএইচ মিটার আছে কিছু। আর আছে লিটমাস পেপার। লিটমাস পেপার আমাদের কাছে সব থেকে সহজতম উপায়, যে আমরা কিভাবে বুঝবো যে ওই যৌগটা অম্লীয় হবে, ক্ষারীয় হবে, কোন ধরনের হবে সেটা নির্ভর করবে। আমরা যদি লিটমাস পেপার ব্যবহার করি তাহলে দেখতে পাই যে কালার চেঞ্জ হলে আমরা বুঝতে পারি যে সাধারণত যদি নীলটা লাল হয়ে যায় তাহলে অম্লীয়, আর লালটা যদি নীল হয়ে যায় তাহলে ক্ষারীয়। এরপরে মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পিএইচ এর গুরুত্ব। এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তোমাদের বইয়ে দেখা একটা চার্ট করে দেওয়া রয়েছে, এটাই আর কি আমাদের মূল উদ্দেশ্য, যে পিএইচ এর গুরুত্বটা জানতে হবে। পাকস্থলীর পিএইচ কত, মানুষের ত্বকের পিএইচ রেঞ্জ দেখো দেয়া রয়েছে। আমরা যে প্রসাধনী সামগ্রীগুলো ব্যবহার করি সেগুলো আসলে আমাদের মুখের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা কিন্তু আমরা কখনো চেক করে দেখে নেই না, বাট আমাদের অবশ্যই কিন্তু দেখে নেওয়া উচিত আমাদের ত্বকের পিএইচ 4.8 থেকে 5.5 এর মধ্যে আমি যে প্রসাধনীটা ব্যবহার করি তার পিএইচ ওইটার মধ্যে আছে কিনা। যদি ওইটার চেয়ে বেশি থাকে তাহলে সেটা আমাদের মুখে শুট করবে না, শরীরে শুট করবে না। যদি কম থাকে তাহলে সেটাও শুট করবে না, অবশ্যই ওই রেঞ্জের মধ্যে হতে হবে। মানুষের প্রস্রাবের পিএইচ কত, ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে রক্তের পিএইচ কত, এটা জানা খুবই জরুরি। আমাদের দৈনন্দিন জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জানার বিষয়, যে রক্তের পিএইচ সাধারণত 7.43 থেকে 7.45 এর মধ্যে হবে। এটার কম বেশি হলে তখন বুঝতে হবে যে তার শরীরে রক্তে অ্যাসিডের পরিমাণ বেশি বেড়ে গেছে বা ক্ষারের পরিমাণ বেড়ে গেছে। এটা বিভিন্ন ধরনের খাবার থেকে হতে পারে, বা অন্যান্য কোনো যদি প্রবলেম থাকে সেগুলো থেকে হতে পারে। আগামী দিন আমি পিএইচ এর এই গুরুত্ব নিয়ে আরেকটু আলোচনা করব, আর এর মাঝখানে পরবর্তীতে আমরা প্রশমন বিক্রিয়া বা দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব এগুলো আলোচনা করবো।